আমরা আজকে এমন একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, বস্তুতপক্ষে এটা নিয়ে আলোচনা করা এত অল্প পরিসরে প্রায় দুঃসাধ্য। তার কারণ তিনি একটি ম্যাগনাম অপাস লিখেছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। বিরল মানে যিনি তন্নিষ্ঠ পাঠক তিনিও যদি এই বইয়ের মধ্যে ঢোকেন, এটা কোনো ভক্তের অতিশয়োক্তি নয়। তিনি বিশ্বের সমগ্র ইতিহাস কেন, কোথা হতে, কি জন্য, কোন উদ্দেশ্যে এটা পৃথিবীতে তিনি প্রথম তার এই দিগন্ত উন্মোচনকারী যে সাধনা, তার উপলব্ধি, সেটাকে তিনি লাইফ ডিভাইনের মধ্যে তিনি ব্যক্ত করেছেন। এবং সেইটা আমরা কতটা আজকে অল্প আলোচনার মধ্যে করতে পারবো সেটা আমার নিজেরই একটু সন্দেহ আছে। তবে আমরা মূল স্যালিয়েন্ট জায়গাগুলো যাতে আমাদের একটু আগ্রহ সৃষ্টি হয় এই গ্রন্থটি সম্পর্কে, সেই জন্যই আজকের এই স্বল্প পরিসরে আলোচনা। একটা কথা বলে রাখি, শ্রী অরবিন্দ এই যে লাইফ ডিভাইন লিখেছেন বা সিনথিসিস অফ লিখেছেন বা সাবিত্রী লিখেছেন, শ্রী অরবিন্দ পরিষ্কার বলেছেন যে বুদ্ধিদীপ্ত মানুষ যারা বুদ্ধি দিয়ে, বুদ্ধির পরাকাষ্ঠা দিয়ে যারা জিনিসটাকে বুঝতে চায়, যতখানি সম্ভব তিনি তাদের জন্য এগুলো লিখেছেন। কিন্তু যে সাধনা, মানুষের যে পূর্ণতার সাধনা, হয়ে ওঠার সাধনা, বিকামিং এর সাধনা, রূপান্তরের সাধনা, তার জন্য এই বইগুলো কিন্তু অপরিহার্য নয়। তার জন্য যে অন্যান্য যে তার উত্তর আছে, চিঠিপত্র আছে, মায়ের লেখা আছে, সেইটাই একজনের অগ্রগতির পক্ষে যথেষ্ট। কিন্তু যদি ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিগতভাবে যদি জিনিসটা বুঝতে চায় তার এনলাইটেন রিজনিং দিয়ে, তাহলে এটা তাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু এই নিয়ে আমাদের কারুর কোনো হীনমন্যতায় ভোগার কারণ নেই যে আমি লাইফ ডিভাইন বুঝতে পারি না, আমি সাবিত্রী বুঝতে পারি না। সুতরাং এই হীনমন্যতা, এই বোধ যেন আমাদের কারুর না থাকে, তা বোঝার দরকারও নেই। কারণ সাধনা সেটা একদম একটা ভিন্ন গতিতে চলবে। এমনও হতে পারে আমি লাইফ ডিভাইন খুব ভালো জানি, ইন্টেলেকচুয়ালি আমি খুব ব্যাখ্যা করতে পারি, কিন্তু কোশ্চেন অফ বিকামিং এর ক্ষেত্রে তখন কিন্তু তার সাথে এটা দুস্তর ব্যবধান। এমন কোনো সম্পর্ক নেই যে আমি লাইফ ডিভাইন জানলেই আমি সাধন পথে এগোতে পারবো, এবং এই ভাবার কোনো কারণ নেই। যাই হোক, আমরা আজকে একটা দ্রুত মানে এইটার সম্বন্ধে একটা আগ্রহের জন্য আমরা একটু স্বল্প পরিসরে আজকের আলোচনাটি করব। শ্রী অরবিন্দ একটা নতুন কাজ করার জন্য পৃথিবীতে এসেছিলেন, এবং শ্রী অরবিন্দকে যখন অনেকেই বলেছেন যে গীতার যে যোগ, সেই যোগে কি আপনার এই কথা নেই, আপনি যে রূপান্তরের কথা বলেছেন, শ্রী অরবিন্দ পরিষ্কার অন হিমসেলফে বলছেন যে যদি সেই পুরনো যে যোগ, যেগুলো যে মার্গ যেগুলো, সেগুলোই যদি আমার যোগের মধ্যে সব থাকে বা তার যদি প্রয়োজন না থাকে, তাহলে আমার এই এতগুলো বছর আমি কিসের জন্য কাটালাম? তাহলে তো সেই সাধনা, সেই যে সিদ্ধি, সেটা আমার অনেকদিন আগে হয়ে গেছে। ইট ইজ সামথিং নিউ। শ্রী অরবিন্দ যখন আলিপুর জেলে যখন তিনি তার যে সেই, হ্যাঁ, সুতরাং তখন শ্রী অরবিন্দ যখন এলেন আলিপুর জেলে, তার যে সাধনার যে অভিজ্ঞতা, তিনি যখন চিন্তা করছেন যে মানুষের এই যে চিরন্তন দুঃখ, মানুষের বুদ্ধিদীপ্ত, মানুষের সভ্যতা, মানুষের জীবনের এই যে একটা যেন বৃত্তে ঘুরছে, মানুষের যে সভ্যতার যে মানে বিবর্তন, মানুষের যে রূপান্তর, তখন বিবেকানন্দ তার কাছে এসেছিলেন। আমরা এখানে বেশিরভাগই জানি 15 দিন ধরে অকাল্ট প্লেনে বিবেকানন্দের সাথে শ্রী অরবিন্দের একটা কন্টিনিউয়াস তার সাক্ষাৎকার হয়েছিল। সেটা শ্রী অরবিন্দ নিজে লিখেছেন, এবং বিস্তৃতভাবে তিনি কিছু বলেননি সাক্ষাৎকারের।
তিনি বলেছেন যে বিবেকানন্দ একটা ক্লু আমাকে দিয়েছিলেন, সেটা বিবেকানন্দ জীবদ্দশায় তার কোনো লেখনীর মধ্যে পাওয়া যায় না। শ্রী অরবিন্দ সেটা নিয়ে শ্রী অরবিন্দকে প্রশ্ন করা হয়েছিল, বলে হ্যাঁ এটা বিবেকানন্দের জীবদ্দশায় সেটা তার কাছে আসেনি, এটা বিবেকানন্দের দেহান্তরের পরে এটা তার পাওয়া, অর্থাৎ দেহান্তরের পরেও একটা পর্বে মানুষের সূক্ষ্ম শরীরে তার উপলব্ধি এবং সাধনা চলে, এবং সেটা শ্রী অরবিন্দ বললেন বিবেকানন্দ আমাকে সেই ক্লুটা দিয়েছিলেন। সেই ক্লুটা হচ্ছে এমন একটা প্লেন আছে, সেই প্লেন থেকে যদি শক্তি আসে, সেই শক্তি যদি পৃথিবীতে কার্যকরী হয়, তবে একটা চিরন্তন মানুষের চেতনাগত প্রকৃতিগত রূপান্তর, একটা নতুন সমাজের আগমন সম্ভব। শ্রী অরবিন্দ সেই জার্নিটা করেছিলেন এবং দীর্ঘ সেই জার্নি, সেইটাকে তিনি এক্সপ্লোর করেছেন প্রথম তার নিজের কথায়, এবং লাইফ ডিভাইনের মধ্যে তিনি সেটাকে পরম যুক্তিনিষ্ঠ ভাষায় যতটা সম্ভব তিনি সেটাকে বর্ণনা করেছেন। দীর্ঘ এই গ্রন্থ, সেখানে তিনি যেটা বলছেন, মোদ্দা কথা আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার একটা পরিচিতি নেব। তিনি বলছেন এই যে আমরা জগৎ দেখছি, এই জগৎ সংসার, সেটার একটা উৎস ছিল। এই জগৎ, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এই যে দৃশ্যগ্রাহ্য এই জগৎ, এটা একদিন ছিল না, এবং সেই যে তার আগে যে তার পরম সদ্বস্তু অবাঙমনসগোচর চেতনা, অমনিপ্রেজেন্ট রিয়ালিটি, তিনি আস্তে আস্তে একদিন নিজেকে একটা ক্রম অনুযায়ী, চেতনার ক্রম অনুযায়ী নেমে এসে এই জড় জগৎ সৃষ্টি করেছেন। এবং প্রথমে আস্তে আস্তে চেতনা নেমে এসেছে তার স্তর বিন্যাসে, সেখানে এক একটা জগৎ তৈরি হয়েছে, সূক্ষ্মতর জগৎ এবং তার শক্তিসমূহ। তারপর সেই জগতের সেই চেতনার তার নামতে 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 চেতনা জড়ে পরিবর্তন হয়ে গেছে, জড়ের মধ্য থেকে আবার চেতনা উঠছে সেই ক্রমে। এটা শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনের মধ্যে তিনি বলছেন। এবং তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে আজকে এই যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে আমরা প্রত্যেকে বেঁচে থাকি, বেঁচে আছি, যে যার চেতনা অনুযায়ী, যে যার বুদ্ধি অনুযায়ী সে বাঁচতে চায়, সে জীবনে আনন্দ পেতে চায়, সে জীবনে শান্তি পেতে চায়, যে যার চেতনা অনুযায়ী। একজন ভোগবাদী, সে মনে করে যে আমার সুখ, পরম সুখ হচ্ছে ভোগে, পরম সুখ হচ্ছে বিলাসে, পরম সুখ হচ্ছে আত্মসাৎ করে, এবং সে তার মতো এগোয়, এবং সেটা সমষ্টিগত যখন চেহারা নেয়, একটা কালেকটিভ যখন চেহারা নেয়, সেই মানুষের যে এই যে আকাঙ্ক্ষা, সেটা তার একটা চরম রূপ দেখি আমরা। তার মধ্যে অধিকার, আগ্রাসন, সম্প্রসারণ, সেইগুলোই আসে। মানুষ অল্পে সন্তুষ্ট নয়, সে চায় প্রসার, সে চায় প্রতিপত্তি, সে চায় ভোগ, সে চায় অধিকার। সেটা যেমন ব্যক্তিগত জীবনের নিরিখে ছোট ছোট করে আমাদের সাধ্যের মধ্যে আমাদের চেতনায় যেরকম ধরা পড়ে, আমরা যেমন করি এবং তাকে জাস্টিফাই করি, কালেকটিভ কনসাসনেসের ভিতরেও এটা আসে। এটা সমাজগতভাবে আসে, রাষ্ট্রগতভাবে আসে, এবং সেটা একটা তার আদিম অবস্থায় যে কি চেহারা নেয় আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এর পিছনে কিন্তু একটাই কারণ আছে, সেটা হচ্ছে ক্রমশ নিজের মধ্যে একটা আনন্দ, একটা নিজেকে প্রসারণ করার চেষ্টা, এবং সেটা ডিস্টর্টেড। মানুষের যেমন চিন্তা, যেমন চেতনা, যেমন তার বোধ, সেটা তেমন অনুযায়ী সেটা ডিস্টর্টেড হয়। কিন্তু এর পিছনে রয়েছে দি ডিলাইট অফ এক্সিস্টেন্স। শ্রী অরবিন্দ বলছেন আসলে যে ডিলাইট অফ এক্সিস্টেন্স এবং ডিলাইট অফ দি বিইং, সেইটা কিন্তু এর মূল কারণ। অর্থাৎ একটা সুপ্ত
পরমানন্দ বোধ মানুষের মধ্যে আছে, যে সেই বোধ থেকে সে প্রসারিত হতে চায়, কিন্তু সে যে চেতনায় আছে সেই চেতনা থেকে তার যে এসেনশিয়াল সেন্স অফ ডিলাইটটা, সে সেটাকে ডিস্টর্ট করে, তার মতো করে ব্যাখ্যা করে, তার মতো করে বোঝে, সেইটা তখন ডিস্টর্শন হয়। যেমন লাভের ডিস্টর্শন আমরা দেখি, পিওর লাভের ডিস্টর্শন আজকে আমরা দেখছি কত রকম ভাবে তার বিকৃতি। এর পিছনে রয়েছে কিন্তু ডিলাইট, এবং এই ডিলাইটটাই হচ্ছে একদম এই সকল সৃষ্টির মূলে। এবং এই ডিলাইটটা হচ্ছে তিনি যখন সেই পরম সদ্বস্তু অমনিপ্রেজেন্ট রিয়ালিটি, তিনি যখন চেতনার ক্রম অনুযায়ী নামতে 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 সূক্ষ্মতর চেতনার রাজ্যগুলি তিনি সৃষ্টি করেছেন, সেই জগৎ সব, চেতনা সব, শক্তি সব, বিং সব, এবং তারপরে যখন জড়ে পর্যবসিত হয়ে গেছে, সেইখানেও কিন্তু সেইখান থেকে আবার উঠে আসা, যেখানে তিনি ছিলেন এবং যেখানে তিনি তার এই পরিণতি জড়ে নিশ্চেতনার মধ্যে, সেইখানের ভিতরে কিন্তু সেই চেতনা অবগুণ্ঠিত রয়ে গেল। অর্থাৎ ম্যাটার ইজ এ ভেইলড কনসাসনেস, শ্রী অরবিন্দ বলছেন। ম্যাটার কনসাস, কিন্তু ভেইলড, অবগুণ্ঠিত চেতনা। সেই অবগুণ্ঠিত চেতনা সে এবার বেরোতে চাইছে, কেন সে তো আষ্টেপৃষ্ঠে তার মধ্যে আটকা পড়ে গেছে। সেইখানেও কিন্তু একটা জিনিস, এই সেখান থেকে ফুটে বেরিয়ে আসা, যেখানে আমি আটকা পড়ে গেছি, যেখানে আমি আবদ্ধ হয়ে গেছি, সেইখান থেকে নিজেকে বার করে আনা। এবং সেই যে চাপ ভিতরে, ম্যাটারের ভিতরে, সেই চাপ, সেই প্রবল আর্তি, যে যে নিজেকে সেইখান থেকে বার করে সে নিজেকে ফুটিয়ে তুলবে, সেই আর্তিতেই কিন্তু ম্যাটার থেকে দীর্ঘদিনের প্রস্তুতির পর ম্যাটারের পরে এলো লাইফ, অর্থাৎ জীবন। এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, জলচর, উভয়চর, তার নানান সমস্ত স্পেসিস, কত রকম তার সৃষ্টি, তার বৈচিত্র্যতা। অর্থাৎ যে জীবনের মধ্যে এই যে ফুটিয়ে তোলার আবেগ, নিজে যা আছি তার থেকে নিজেকে রিক্রিয়েট করা, নিজেকে ট্রান্সেন্ড করা, এইটাকে শ্রী অরবিন্দ বলছেন এর ইনহেরেন্ট ইম্পেটাসটা হচ্ছে ডিলাইট অফ সেলফ ডিসকভারি। লাইট ডিভাইনে বলছেন সেলফ মানে এখানে এসটা কিন্তু বড় হাতের করেছেন, সেলফ মানে সেই যে পরমাত্মা, পরম চৈতন্য, তিনি যখন ম্যাটারের মধ্যে অনুষ্ঠিত হয়ে আছেন, তিনি যখন ম্যাটার থেকে লাইফে এভলভ করলেন, প্রাণের আবির্ভাব হলো, প্রাণ থেকে এলো দীর্ঘদিন পর বনময় জীব, বনের আবির্ভাব, এর মধ্যে একটা জিনিসই কাজ করছে, ডিলাইট অফ সেলফ ডিসকভারি। অর্থাৎ যে পরমাত্মা অবগুণ্ঠিত হয়ে আছে, তার মধ্যে সুপ্ত হয়ে আছে, সে নিজেকে জানতে চায়, নিজেকে প্রকাশ করতে চায়, নিজেকে আবিষ্কার করতে চায়, নানান বৈচিত্র্যতার মধ্য দিয়ে, নানান উত্তরণের মধ্য দিয়ে, নানান ফর্মের মধ্য দিয়ে। ডিলাইট অফ সেলফ ডিসকভারি, এখানে সেলফটা, এসটাকে তিনি বড় হাতের করেছে, স্মলার সেলফ নয়। অর্থাৎ সেই আত্মা, সে নিজেকে আবার নিজে আবিষ্কার করতে চায় এই ফর্মের ভিতর দিয়ে, এই দৃশ্যগ্রাহ্য সৃষ্টির মধ্য দিয়ে, যে সৃষ্টির লীলা তিনি শুরু করেছেন, সেটাকেই তিনি বলছেন দ্য ডিলাইট অফ সেলফ ডিসকভারি। এবং সেই ডিলাইট অফ সেলফ ডিসকভারির জন্যই কিন্তু আমাদের মধ্যে একটা অতৃপ্তি রয়েছে। পৃথিবীতে একমাত্র মানুষ যার মধ্যে রয়েছে অতৃপ্তি। মানুষের আগে পর্যন্ত যে প্রজাতি, তার মধ্যে কোনো অতৃপ্তি নেই, এবং অতৃপ্তি না থাকার ফলে তা আমাদের মধ্যে সব সময় যার যেরকম চেতনা, সেই চেতনা অনুযায়ী সে ক্রমশ নিজেকে প্রসারিত করতে চায়, নিজের অগ্রগতি চায়, নিজে নানান ভাবে নিজেকে পরীক্ষা নিরীক্ষা করে নিজেকে বিকশিত করতে চায়। তার পিছনেই হচ্ছে
অতৃপ্তি, আমি এখন যা হয়ে আছি তাতে আমি সন্তুষ্ট নই। এই অতৃপ্তি সেই হোমোস্যাপিয়েন্স থেকে, নিয়ান্ডারথাল ম্যান থেকে আধুনিক মানুষ পর্যন্ত এসেছে। এই অতৃপ্তি মানুষের মধ্যে কিন্তু কাজ করেছে এবং সেই অস্ফুট চেতনা নিজেকে ফুটিয়ে তুলছে। তার পিছনে শ্রী অরবিন্দ বলছেন লাইফ ডিভাইনে, তার পিছনেই রয়েছে ডিলাইট অফ সেলফ ডিসকভারি। সেই পরম আত্মা নিজেকে খণ্ডিত করে, খর্ব করে, নিজে কতখানি নানান রূপের ভেতর দিয়ে, নানান প্রকাশের মধ্যে দিয়ে, নানান অভিব্যক্তির মধ্য দিয়ে, নানান বৈচিত্র্যতার মধ্য দিয়ে তিনি কত রকম কি হতে পারেন তিনি নিজেকেই দেখতে চেয়েছেন। এটা হচ্ছে ডিলাইট অফ প্লে, লাইফ ডিভাইনে বলছেন। এবং এটা তার খেলা, এবং খেলাটাই তার আনন্দ। এবং এই আনন্দেই তিনি যেখানে ছিলেন সেইখানে থেকে অবতরণের ফলে চেতনার নানান ক্রম তৈরি করে তিনি একদিন ম্যাটারে পর্যবেসিত হয়ে গিয়েছিলেন। এবার ম্যাটার যখন বলছে আমি কি হলাম, সেখান থেকে একটা পরম আরতি, ক্রন্দন, মা বলছেন একটা ক্রাই, যে এখান থেকে আমি বেরোবো যেখানে আমি আবদ্ধ হয়ে গেছি। সেই আরতির উত্তরে আনন্দ শক্তি সরাসরি ঊর্ধ্ব থেকে এসে, যে পরমানন্দ, সে এসে তীর্যক গতিতে নেমে এসে ম্যাটারের ভিতরে যে আরতি, সেইখান থেকে তাকে বার করে আনলো। এবং সেইখানেই শ্রী অরবিন্দ বলছেন সমস্ত কিছুর মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হয়ে রয়েছে এই ডিলাইট অফ এক্সিস্টেন্স, ডিলাইট অফ বিকামিং। কিন্তু সেইটা আমাদের মধ্যে ডিস্টর্টেড, আমাদের মধ্যে বিকৃত, খণ্ডিত। এবং সেইখানেই শ্রী অরবিন্দ কিন্তু এই লাইফ ডিভাইনে পাতার পর পাতা তিনি সমস্ত জিনিসটা, তার স্তরবিন্যাস কেন, কোথা হতে, কি প্রক্রিয়ায়, এবং ইতিপূর্বে যে সৃষ্টি নিয়ে মেটেরিয়ালিস্টরা এবং যারা ঈশ্বরবাদী, তারা যারা নিরীশ্বরবাদী, তারা কিভাবে এই জগৎটাকে দেখেছেন, ব্যাখ্যা করেছেন, শ্রী অরবিন্দ পরতে পরতে লাইফ ডিভাইনে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। লাইফ ডিভাইন পড়ার একটা বড় অসুবিধা হলো, যাদের অভ্যাস নেই, লাইফ ডিভাইন যদি হঠাৎ কোনো জায়গা থেকে কেউ পড়েন, তার মনে হতে পারে এটাই শ্রী অরবিন্দ বলছেন। কিন্তু খুব সাবধান, খুব সাবধান, তাতে কিন্তু বেশিরভাগ সময় ভুল ব্যাখ্যা, ভুল উদ্ধৃতি বলার সুযোগ আছে। কারণ শ্রী অরবিন্দ প্যারার পর প্যারা, একাধিক পাতায় তিনি বর্ণনা করে যাচ্ছেন অন্যরা কি বলছেন, জড়বাদী কি বলছেন, বিজ্ঞানী কি বলছেন, শঙ্কর কি বলছেন, মায়াবাদীন কি বলছেন, বৌদ্ধ ধর্ম কি বলছে। এই যখন তিনি ক্রমান্বয়ে বলে চলেছেন, আমাদের যদি পড়ার অভ্যেস না থাকে, কন্টিনিউয়াস পড়ার অভ্যাস না থাকে, আমাদের মনে হতে পারে এটা বোধহয় শ্রী অরবিন্দের উক্তি। কিন্তু অনেকক্ষণ পড়ার পরে দেখবো, আরে শ্রী অরবিন্দ এতক্ষণ তো অন্যের কথাই বললেন, অর্থাৎ অন্যের যে লজিক্যাল, তার যে প্রপোজিশন, সেটা শ্রী অরবিন্দ বর্ণনা করছেন, এরা এই বলছে। এইবার শ্রী অরবিন্দ যা পূর্বপক্ষ বলেছে, এইবার সেইটাকে তিনি দেখাচ্ছেন কোথায় কতটুকু এর প্রয়োজনীয়তা, কতটুকু এর রেলিভেন্স, কোথায় তার অসম্পূর্ণতা, এবং সেই অসম্পূর্ণতাটা থেকে কোথায় আমরা একটা ট্রু সিনথেসিস করব। এই হচ্ছে শ্রী অরবিন্দের গোটা লাইফ ডিভাইনের তার কিন্তু বলার ধরন, লেখার ধরন। সুতরাং লাইফ ডিভাইন পড়তে গেলে আমাদের কিন্তু খুব সচেতন হতে হবে। লাইফ ডিভাইনে যেটা তিনি দেখিয়েছেন, আমরা চ্যাপ্টার গুলো আলোচনা করতে পারবো না, তার কারণ বুক 1-এ আছে 28টা চ্যাপ্টার, বুক 2-তে পার্ট 1-এ 14টা চ্যাপ্টার, পার্ট 2-তে 14টা চ্যাপ্টার। এবং এতগুলো চ্যাপ্টার যদি সিনপসিসও করি 3 লাইন 4 লাইন করে, ইট উইল টেক টাইম। আমরা একটা গ্লিমস, অর্থাৎ একটা ওভারভিউ, একটা পরিদর্শন করছি শুধু আগ্রহ সৃষ্টির জন্য। শ্রী অরবিন্দ কিন্তু এই সমস্ত লাইফ ডিভাইনের মধ্যে একটা পিভটাল জায়গা হচ্ছে যে দুটো অ্যাসপেক্ট, ইনভলিউশন এন্ড এভলিউশন। অর্থাৎ আদি উৎসে যে অমনিপ্রেজেন্ট রিয়ালিটি ছিলেন, তিনি তার নিজেকে, তিনি এক, অভিন্ন,
তিনি সেখান থেকে নিজেকে দুই থেকে মাল্টিপ্লাই করে তিনি যে নিরাকার পরম চৈতন্য সদ্বস্তু অবাং মনসগোচর চেতনা, তিনি নিজেকে দেখতে চাইলেন, নিজেকে এই সৃষ্টির মধ্যে, ফরমেশনের মধ্যে, যে তিনি কি হতে পারেন, কিভাবে হতে পারেন, কত ভাবে তিনি নিজেকে ফোটাতে পারেন। এটা সৃষ্টি সুখের উল্লাসে বলা যায়, ডিলাইট অফ প্লে, ডিলাইট অফ বিকামিং। এক একটা পর্বে তিনি কি হতে পারেন, কত রকমের হতে পারেন, এইটাই হচ্ছে এই লাইফ ডিভাইনের মধ্যে এটা তিনি ব্যাখ্যা করেছেন। এবং উপনিষদে আছেন যে তিনি এটা করলেন কেন, তাকে যদি জিজ্ঞাসা করা হয় এর লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন ঋষিরা পাননি। একটাই কথা সেখানে বলা আছে, স্ব-ইচ্ছা, তিনি ইচ্ছা করেছিলেন, তার একটা খেয়াল। তো সেইখানে ইনভলিউশন এন্ড এভলিউশন, এই দুটো অ্যাসপেক্ট কিন্তু আমাদের শ্রী অরবিন্দকে বুঝতে গেলে, সমস্ত সৃষ্টির যে রহস্য সেটা যদি বুঝতে হয় এবং আমরা কোন দিকে চলেছি সেটাও যদি বুঝতে হয়, আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, ইনভলিউশন এন্ড এভলিউশন। অর্থাৎ ইনভলিউশন মানে চেতনা ক্রমান্বয়ে নেমে নেমে এসে তার স্তর বিন্যাস করতে করতে তার শক্তিগুলোকে, নানান শক্তির সৃষ্টির ফলে যখন জড়ে রূপান্তরিত হলো, সেই জড় থেকে সে যখন ফুটছে, এইটা হচ্ছে এভলিউশন। এবং যখন ইভলভ করছে তখন ওই যে আগের স্তরগুলো, সেই স্তরে স্তরে সে উঠছে, সমগ্র সৃষ্টি, সমগ্র জীবন, আমাদের এই জীবন ইভলভ করছে। সুতরাং সবই রয়েছে আমাদের ভিতরে, সবই রয়েছে, কিন্তু অবগুণ্ঠিত, এবং সেটা আমাদের কাছে বলা যায় আমাদের চেতনায়, বাহ্য চেতনায় অধরা, কিন্তু সবটাই তার মধ্যে রয়েছে। কেন ম্যাটার অ্যান্ড সুপার মাইন্ড, শ্রী অরবিন্দ বলছেন লাইফ ডিভাইনে, ম্যাটার আর মাইন্ড অ্যান্ড সুপার মাইন্ড, ম্যাটার আর সুপার মাইন্ড ইজ অল ইন ওয়ান, কিন্তু সেটা ল্যাটেন্ট, ডমিনেন্ট, আনভেইলড, সেইটাকে ফুটিয়ে তুলতে। ইন এসেন্স যদি সেটা আমার ভিতরে না থাকে, আমি সেখান থেকে বেরোতো। ম্যাটারের ভিতরেই ছিল লাইফ, তাই লাইফ ম্যাটার থেকে অভিব্যক্ত হয়েছে। ইন এসেন্স লাইফের উপাদান ছিল, লাইফের উপাদানের মধ্যে ইন এসেন্স মাইন্ড ছিল। তার আরতির ফলে উপর থেকে মনোরাজ্যের চেতনা ডিসেন্ড করে ভিতরে যে এসেন্সটা ছিল লাইফের ভিতরে, সে পুল করে তুলে নিয়েছে, এবং যখন তুলেছে তখনই প্রথম মনুষ্য সৃষ্টি, অর্থাৎ থিঙ্কিং অ্যানিমালের আবির্ভাব। শ্রী অরবিন্দ লজিক্যালি লাইফ ডিভাইনে তিনি এটাকে ভীষণ সুন্দরভাবে ফিলোসফি আমরা বলি, শ্রী অরবিন্দ নিজে বলছেন এটা আদৌ ফিলোসফি নয়, যে অর্থে লোকে বলে ফিলোসফি, আমরা সেটাতে আসবো। এই হচ্ছে মোদ্দা কথা। এইবারে লাইফ ডিভাইন সম্বন্ধে আমাদের একটু চলতি বিভ্রান্তি আছে। সেই বিভ্রান্তিটা শ্রী অরবিন্দ তার ইভিনিং টকসে এবি পুরাণীর সাথে তার প্রশ্নের উত্তরে তিনি সেই বিভ্রান্তিটা কাটিয়েছেন। যেমন বলা হয় যে শ্রী অরবিন্দ যা কিছু বলেছেন, মানে একেবারে আমি শ্রী অরবিন্দের কথা দিয়ে বলছি, কোনো ভক্তের আতিশয্য নয়। শ্রী অরবিন্দকে প্রশ্ন করেছিলেন, অন হিমসেলফে আছে যে আমরা যে জানি, আমাদের বলা হয় যে যা কিছু আছে এই যোগের, এই অধ্যাত্মের জীবনে, সমস্ত গীতাতেই আছে। গীতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। শ্রী অরবিন্দ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছিলেন গীতা হচ্ছে তার যোগের প্রাথমিক পাঠ, তার যোগ শুরু গীতার থেকে। কিন্তু শ্রী অরবিন্দ তার উত্তরে, আমি আমার কথায় না বলে আমি শ্রী অরবিন্দের কথা এখানে সোজাসুজি বলছি, তাহলে যাতে কোনো একটা বাক্যের শব্দের যাতে মানে মিসিং না হয়। শ্রী অরবিন্দ বলছেন দেয়ার ইজ নো ট্রান্সফরমেশন দেয়ার, অর্থাৎ গীতাতে ট্রান্সফরমেশন যোগের কথা কোথাও নেই। প্রশ্ন করতে হবে শ্রী অরবিন্দকেই। আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। যদি উত্তর দিতে হয় তাহলে আমাকে কিন্তু আমাদের লাইফ ডিভাইনের মধ্য দিয়েই যেতে হবে।
একদম প্রত্যেকটা অধ্যায়ের মধ্য দিয়ে যেতে হবে এবং ট্রিপল ট্রান্সফরমেশন তিনি যে চ্যাপ্টারটা তিনি আলোচনা করেছেন লাইফ ডিভাইনে সেটা খুব মাইনরলি পড়তে হবে, আলোচনা করতে হবে। আজকে সে পরিসরটা নেই, আজকে শুধু একটা আগ্রহ সৃষ্টি করার জন্য। শ্রী অরবিন্দ বলছেন দেয়ার ইজ নো ট্রান্সফরমেশন দেয়ার, the supramental transformation is not at all hinted at in the Gita. The Gita lays stress on certain broad lines of the integral supramental yoga. একটা ব্রড লাইন সে উল্লেখ করেছে, কিন্তু সেখানে সুপ্রামেন্টাল ট্রান্সফরমেশনের ওয়েজ অ্যান্ড মিনস অ্যান্ড টেকনোলজি নেই। শ্রী অরবিন্দকে ডিসাইপল প্রশ্ন করছেন পুরাণী, যে গীতায় বলা হচ্ছে ইট স্পিক্স অফ দি পরা প্রকৃতি and says that advanced souls attain to the para prakriti. আমরা জানি অপরা প্রকৃতি, পরা প্রকৃতি, খর পুরুষ, অক্ষর পুরুষের কনসেপ্ট আমরা গীতায়, যে পরা প্রকৃতি সেই যে পরম চৈতন্যের যে প্রকৃতি, সেই যে ঊর্ধ্ব চেতনার যে প্রকৃতি, পরা প্রকৃতি। আর অপরা প্রকৃতি হচ্ছে আমরা যে জগতে বাস করি, যে প্রকৃতির দাস, যে অবর প্রকৃতির দাস, সেটা হচ্ছে অপরা প্রকৃতি। শ্রী অরবিন্দ তার উত্তরে বলছেন দি পরা প্রকৃতি দেয়ার ইজ ইউজড ইন জেনারেল টার্ম, জেনারেল টার্মে পরা প্রকৃতির কথা সেখানে বলা হয়েছে। তো তারপরে শ্রী অরবিন্দ বলছেন, ডিসাইপল বলছেন, yes, I do not find the transformation in the Gita. পুরাণী বলছেন the exposition of the levels of consciousness beyond mind, their functions, a clear rational statement of intuitive consciousness, inspiration, revelation, and the ascent of the consciousness through the overmind to the supermind, these things are quite new. অর্থাৎ আপনার যোগে, আপনার বর্ণনায় একদম নিউ, and not found even in Upanishads. পুরাণী বলছেন। এবার শ্রী অরবিন্দ বলছেন I think so. শ্রী অরবিন্দ বরাবরই খুব বিনীত ভাবে বলতেন, খুব লো প্রোফাইলে বলতেন, আনএজুমিংলি বলতেন, কিন্তু খুব অ্যাসার্টিভ ভাবে বলতেন। বলছেন I think so, the Gita only opens out the way to our yoga and philosophy. Opens out, just দ্বারটা খুলে দেয়, খুলে দিয়েছি, যে দ্বার থেকে আমরা এবার যোগ অফ ট্রান্সফরমেশনে যাব, ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস, ট্রান্সফরমেশন অফ নেচার, অর্থাৎ মন প্রাণ দেহের যে আমূল রূপান্তর, সেই রূপান্তরে যাওয়ার ওপেনিংটা হচ্ছে গীতা। এখন ট্রান্সফরমেশন সম্বন্ধে আগের দিন আলোচনা হয়েছিল, সে আলোচনা আমি শুনতে পারি না। ট্রান্সফরমেশন সম্বন্ধে কিন্তু আমাদের একটা সাধারণ মানুষের একটা শ্যাবী ধারণা রয়েছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। শ্রী অরবিন্দ যে ট্রান্সফরমেশন অফ কনসিয়াসনেস এর কথা বলেছেন, ট্রান্সফরমেশন অফ নেচার এর কথা, সামথিং র্যাডিক্যাল, টোটাল ট্রান্সফরমেশন, তার কন্টেন্ট পর্যন্ত, তার গঠন পর্যন্ত বদলে যাবে। যেমন ধরুন আমরা ট্রান্সফরমেশন, মলিকুলার বায়োলজি এবং জেনেটিক্সে আমরা যেভাবে ট্রান্সফরমেশন কথাটা ইউজ হয়, অনেকটা বোঝবার সুবিধার জন্য শ্রী অরবিন্দের ট্রান্সফরমেশনটা আমরা বুঝতে পারি। সেখানে কি বলছে, রূপান্তর হচ্ছে কোষের ঝিল্লির মধ্য দিয়ে তার চারপাশ থেকে বহিরাগত জেনেটিক পদার্থের প্রত্যক্ষ গ্রহণ এবং সংযোজনের ফলে কোষের জিনগত পরিবর্তন, কোষের জিনগত পরিবর্তন, মানে জাস্ট বোঝবার সুবিধার জন্য। এটা নিয়ে যদি একটা আলাদা করে আলোচনা হয়, আমি আমার মতো করে আলোচনা করতে পারি, কিন্তু যারা আরো সাউন্ড সায়েন্সে, মাইক্রোবায়োলজিতে, তাদের আলোচনা শোনাও প্রয়োজন। একটা মূলগত পরিবর্তন, জিনগত পরিবর্তন। শ্রী অরবিন্দের ট্রান্সফরমেশনটা হচ্ছে মূলগত পরিবর্তন। শ্রী অরবিন্দ যেখানে বলছেন, ঠিক তারপরে যে অনলি দ্য তৈত্তরীয়, আমরা তৈত্তরীয় উপনিষদ জানি, তৈত্ত উপনিষদের জেনারেল আইডিয়া অফ হায়ার টার্মসে সেখানে একটু হিন্ট আছে, অনলি তৈত্তরীয় উপনিষদে। এবার তৈত্তরীয় উপনিষদে যেটা আছে সেটা কিন্তু আমাদের পড়ে দেখতে হবে। তৈত্তরীয় উপনিষদে যেটা আমরা জানি
যে তৈত্তরীয় স্কুল যেটাকে বলা হয় যজুর্বেদের থেকে যেটা ডিরাইভড, সেইখানে 3টে অধ্যায় আছে তৈত্তরীয়তে। সেখানে ব্রহ্মাণ্ড বল্লীতে কিন্তু এভলিউশনের কথা বলা হয়েছে, যেটা শ্রী অরবিন্দ বলেছেন ইয়েস আই ফাউন্ড দ্য ট্রুথ অ্যাবসলিউটলি ইন ইট। কেন শ্রী অরবিন্দ যখন এক্সপিরিয়েন্স করছেন তখন পরে কিন্তু সেগুলোকে তিনি কর্পোরেট করেছেন। শ্রী অরবিন্দ একটা কথা বলতে বলতে মনে আসছে, শ্রী অরবিন্দ বলছেন যখন তিনি বেদ উপনিষদ থরলি পড়েননি, যখন বড়দায় পড়া শুরু করলেন, তার আগে তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতা পরে যখন তিনি পড়ছেন কর্পোরেট করছে তার উপলব্ধির সাথে। অর্থাৎ তিনি ওগুলো পড়েননি, কিন্তু তার উপলব্ধির সাথে তিনি কর্পোরেট করছেন। অর্থাৎ যে বেদের দেবদেবীদের কথা বলা হয়েছে, শ্রী অরবিন্দ বলছেন আমি তখনও পড়িনি, কিন্তু আমি নিজে প্রত্যক্ষ করেছি আমার অভিজ্ঞতার মধ্য দিয়ে, অ্যাডভেঞ্চার অফ কনসাসনেসের মধ্য দিয়ে, সেগুলো দেখলাম যে বেদে আছে সেই দেবদেবীদের কথা। শ্রী অরবিন্দ বলছেন ইয়েস, সেই ব্রহ্মাণ্ড বল্লীতে যে এভলিউশনের কথা বলা হয়েছে, ম্যাটার টু লাইফ, লাইফ টু মাইন্ড, ইয়েস তার মধ্যে সেটা আছে। এবং সেই জন্যই শ্রী অরবিন্দ কিন্তু বলেছেন ওপেনিং হচ্ছে গীতা, সেইখান থেকেই আমার ট্রান্সফরমেশনের কথা এখানে বলা হয়েছে। এই হচ্ছে শ্রী অরবিন্দের এই গীতা সম্পর্কে। শ্রী অরবিন্দ তার উত্তরে বলছেন গীতা অ্যান্ড হিজ যোগা। এবং আর একটা কথা বলি, মানে চলতি কথায় আমরা বলি যে লাইফ ডিভাইন হচ্ছে যে আনম্যাচড ফিলোসফি, দ্য গ্রেটেস্ট ফিলোসফি ইন দ্য ওয়ার্ল্ড। শ্রী অরবিন্দ তার আসল উত্তরটা তিনি দিয়েছেন। আমরা যে অর্থে ফিলোসফিকে ব্যাখ্যা করি, শ্রী অরবিন্দ এবি পুরাণীকে তার ইভিনিং টকসে তিনি বলছেন, দি লাইফ ডিভাইন ইজ নট ফিলোসফি but fact. It contains what I have realized and seen. What I have realized and seen, সেটাকেই তিনি ওইভাবে তিনি বুদ্ধির পরাকাষ্ঠায় মানুষের কাছে যাতে যায়, কলমের মধ্য দিয়ে তিনি সেটাকে এক্সপ্লেন করেছেন বুদ্ধির পরাকাষ্ঠায়। I think many people would object to calling it philosophy. Supermind is not to be philosophized about. It is to be lived. এইখানেই হচ্ছে শ্রী অরবিন্দ তিনি বলেছেন। সুতরাং এইখানে শ্রী অরবিন্দের এই যে তিনি বলছেন, যারা আমরা বলছি শ্রী অরবিন্দের উত্তরটা আমরা এখানে রাখলাম। এইবারে আমরা খুব দ্রুত একটা ইন্টারেস্ট জাগার জন্য আমরা কিন্তু লাইফ ডিভাইনের যে মূল জায়গাগুলো, স্যালিয়েন্ট পয়েন্টস গুলো আছে, সেগুলো কিন্তু যদি আমাদের মাথায় থাকে তাহলে লাইফ ডিভাইন পড়তে আমাদের সুবিধা হবে। সেইটা আজকে আমি খুব দ্রুত একটু উল্লেখ করব। আমি সাধারণত এই ধরনের আলোচনায় সাধারণত এক্সটেম্পো আলোচনা করি, কিন্তু যাতে স্যালিয়েন্ট পয়েন্টগুলো মিস না হয়ে যায়, সেগুলো যাতে আমরা মিস না করি, এত বড় একটা ম্যাগনাম ওপাস, আমি সেই জন্য প্রথম পয়েন্টগুলোকে লিখেছি। শ্রী অরবিন্দ যেটা বলছেন লাইফ ডিভাইনে, যেটা আমরা পাই যে পয়েন্টগুলো, নট মোক্ষ বাট ট্রান্সফরমেশন ইজ দ্য গোল। মোক্ষ মানে যে জগৎ মায়া, বিভ্রান্তি, জড়া ব্যাধি, মৃত্যুর অধীন, এইখানে এই আধারের মধ্যে সেই পরম চৈতন্য, omnipresent রিয়ালিটি, সেইটাকে তার ধাপে ধাপে তাকে রিয়ালাইজ করা। এবং তার একটা লিমিটেশন আছে, কেন জগৎ মায়ার অধীন, জগৎ জন্ম বৃদ্ধি এবং মৃত্যুর অধীন। সুতরাং আলটিমেটলি মোক্ষে গিয়ে নির্বাণে মিলিয়ে যাওয়া, সেই ট্রান্সেন্ডেন্টের মধ্যে, সেইটা কিন্তু শ্রী অরবিন্দ বলছেন এইবারের লক্ষ্য মানব জাতি তার যে এভলিউশনের যে ল্যাডারে যে ধাপে এসে পৌঁছেছে, এভলিউশন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যে ট্রানজিশনাল ক্রাইসিসের মধ্যে, এইখানে কিন্তু একটা লিফট আমাদের করতেই হবে। এবং সেই লিফটটা হচ্ছে নট মোক্ষ বা ট্রান্সফরমেশন, অর্থাৎ সেই পরমে বিলীন হয়ে যাওয়া নয়, একেবারে এই আধারের মধ্যে সেই পরম চৈতন্যকে নামিয়ে এনে তার গুণগত, প্রকৃতিগত, গঠনগত
পরিবর্তন এনে তাকে উপভোগ করা, এনজয় করা, দ্য ডিলাইট অফ এক্সিস্টেন্স, দ্য ডিলাইট অফ স্মল টু গ্রেটার সেলফ ডিসকভারি। তারপরে তিনি যেটা বলছেন, physical method will not be of use, only surrender is the method। শুধু ফিজিক্যাল মেথড দিয়ে আমাদের যে সামর্থ্য আছে, যে সামর্থ্য আমাদের উইদিন আওয়ার ওন মিনস, ফিজিক্যাল মেথড, ধরুন হঠযোগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া দিয়ে আমাদের ফিজিক্যাল মেথড দিয়ে এই যে টোটাল ট্রান্সফরমেশনের কথা বলেছেন, এমনকি দেহগত গঠনগত রূপান্তরের কথা বলেছেন, দেহের গঠনগত রূপান্তর, যার আগে একটা নস্টিক বিইং আসবে, তারপরে সুপ্রামেন্টাল বিইং আসবে, এই শরীরটাও সেই বাটারফ্লাই এর মতো, ক্যাটারপিলার টু বাটারফ্লাই এর মতো হয়ে যাবে, সেইটার জন্য কিন্তু সারেন্ডার, পরিষ্কার। শ্রী অরবিন্দের যোগে সেই সারেন্ডার যদি না হয়, কোনোভাবেই এই রূপান্তর সম্ভব নয়। আমরা সেটা পরে আসব। এবং তারপরে বলছেন আওয়ার সোল, আমি খুব আমার মতো করে পয়েন্টগুলো করেছি, আওয়ার সোল এভলভস ইনটু ব্রহ্মণ, ইট ইজ দ্য সাইকিক বিইং। এই যে এভলভ করবে, এখানে একটা খুব পরিষ্কার করেছেন শ্রী অরবিন্দ, যে আচ্ছা অন্য প্রজাতিরা, অর্থাৎ আমাদের আগে পূর্বতন আমাদের যে প্রজাতি, অর্থাৎ অ্যানিমেট ম্যাটার মধ্যে, আমি অ্যানিমেট ম্যাটারের মধ্যে যার মধ্যে গতি এসছে, অর্থাৎ এই পশুদের ধরি, তাদের মধ্যে কোনো এভলিউশন নেই, কোনো পরিবর্তন নেই, অথচ তারাও অ্যানিম্যাল, আমরাও অ্যানিম্যাল, আমরা থিঙ্কিং অ্যানিম্যাল। একটা পশুর যে গঠনগত তার যে বৈশিষ্ট্য, সবটাই আমাদের রয়েছে। আমাদের 72.5 না 3% ওয়াটার, তাদের শরীরেও তাই, অন্য উপাদানগুলোও তাই, তারাও অ্যানিম্যাল, আমরাও অ্যানিম্যাল, আমরা থিঙ্কিং অ্যানিম্যাল, আমাদের বুদ্ধি এসে জুড়েছে। কিন্তু বুদ্ধির দৌলতে শুধু মন দিয়ে এভলিউশন হয় না। তাহলে এভলিউশনটা কেন এলো মানুষের ক্ষেত্রে, কেন সে এভলিউশনারি বিইং? শ্রী অরবিন্দ প্রথম, যেটা কোথাও পাওয়া যায় না, অন্তত পাঠক হিসাবেও আমরা পাই না। কি অসাধারণ এক্সপ্লোরেশন ছিল জিনিসটা! শ্রী অরবিন্দ এটাকে তৈরি করেননি, যেমন মাধ্যাকর্ষণ ছিল, নিউটন এটাকে তৈরি করেন, নিউটন এটাকে দেখিয়েছেন, যেটা আমরা জানতাম না, দেখো আছে। শ্রী অরবিন্দের ক্ষেত্রে তাই। শ্রী অরবিন্দ বলছেন এভলিউশন আছে একটাই কারণে, অসাধারণ। এই জায়গাটাতে হচ্ছে শ্রী অরবিন্দের সাধনার ইউনিকনেস, সেটা হচ্ছে সাইকিক বিইং। এবং সাইকিক বিইং বলে একটা চ্যাপ্টার আছে, সাইকিক বিইং হচ্ছে পরিষ্কার, the psychic is the evolving deputy of জীবাত্মা। এই টার্মটা আমার মতো করে আমি লিখেছি, শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। সাইকিক ইজ দ্য evolving deputy of জীবাত্মা, অর্থাৎ ডেপুটি, জীবাত্মা যে ইভলভ করবে তার ডেপুটি হচ্ছেন সাইকি, চৈত্য পুরুষ, যেটা একদম সে আনন্দ শক্তি থেকে এসেছে, একদম আনন্দ শক্তি থেকে সাইকি। পরিষ্কার শ্রী অরবিন্দ বলছেন সেই আনন্দই হচ্ছে আমাদের ভিতরে ইন দ্য ফর্ম অফ সাইকিক বিইং, and he is the deputy of the evolving জীবাত্মা। আচ্ছা, তারপরে আমরা দেখি কি কি পয়েন্ট পাচ্ছি। যেটা আগেই বললাম, সেটা শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে উল্লেখ করেছেন, ম্যান ইজ নট ফাইনাল। এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, সভ্যতার ইতিহাসে, ধর্মের ইতিহাসে, জড়বাদী তত্ত্বের ইতিহাসে এই কথাটা শ্রী অরবিন্দ প্রথম, ম্যান ইজ নট ফাইনাল। অর্থাৎ যে এভলিউশনের পরে নানান রকম স্পেসিস ইভলভ করতে করতে ফাইনাল আমরা একটা লেটেস্ট স্পেসিস মানুষ ফাইনাল নয়।
এবং মানুষ ট্রানজিশনাল বিং। ট্রানজিশনাল বিং মানে হু ইজ ইন ট্রানজিট। ট্রানজিট মানে ধরুন আমি একটা পোস্টকার্ড ড্রপ করেছি কলকাতা থেকে, আমার গন্তব্যস্থল হচ্ছে তন্ময়ের মুম্বাই। পোস্টকার্ডটা হয়তো এখন প্রতিমধ্যে রয়েছে হয়তো দমদম এয়ারপোর্টে। আপনারা জানেন আমরা যখন স্পিড পোস্ট করি, যাদের কাছে সেই টেকনোলজি জানা আছে, প্রায় সকলের কাছেই জানা আছে, স্পিড পোস্টের একটা কনসাইনমেন্ট নাম্বার দেয়। যেমন আপনি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে কোথাও স্পিড পোস্ট করেন, তার প্রথম কোডটা হবে ইডব্লিউ দিয়ে তারপরে ডিজিট। এবারে আপনার যদি ইন্টারনেট থাকে, নেট কানেকশন থাকে, আপনি ইন্ডিয়া পোস্টে যাবেন। ইন্ডিয়া পোস্টে গিয়ে কনসাইনমেন্ট জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে কনসাইনমেন্ট নাম্বারটা পুট করবেন, পুট করে তলে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এই স্পিড পোস্টটা এখন কোথায় রয়েছে। দেখবেন এয়ারপোর্টে ওটা সবে ব্যাগিং হয়েছে। আপনি যদি বিকালে ক্লিক করেন, দেখবেন ওটা ইন ট্রানজিট। আপনি যদি তারপরে যদি পরের দিন ক্লিক করেন, দেখবেন আর একটা স্টেশন এসে গেছে। তারপরের দিন যদি ক্লিক করেন, দেখবেন ওটা এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টে ওটা রিচ করেছে। তারপরে যদি ক্লিক করেন কিছুক্ষণ পর, 4 ঘন্টা পরে, দেখবেন ওখানে মুম্বাইয়ের যে সবচেয়ে বড় পোস্ট অফিস, মেইন পোস্ট অফিস, সেখানে ওখানে গিয়ে পৌঁছেছে। তারপরে যদি ক্লিক করেন একটা সময় পরে, দেখবেন রিসিভড, অর্থাৎ তন্ময় ওটাকে রিসিভ করেছে। অর্থাৎ এই যে একটা জায়গা থেকে শুরু হলো ইন ট্রানজিট, তারপরে বলতো ম্যান ইজ এ ট্রানজিশনাল বিং। অর্থাৎ যেখান থেকে তার আদিম মানুষ হিসেবে তার যাত্রা শুরু হয়েছিল, সে এভলভ করে করে আজকে একবিংশ শতাব্দীর চূড়ান্ত জায়গায় মানুষের নানান বিষয়ে সার্বিক উন্নতি হয়েছে। তার মানসিক, তার টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, তার নানান রকম ক্রিয়েশন, কিন্তু সে ট্রানজিশনাল বিং। আর যে ট্রানজিশনাল বিং মানুষের ক্ষেত্রে, আমরাও কিন্তু আজকে এমন একটা জায়গায়, সভ্যতার যে জায়গায় আছি, আমার ক্রাইসিস হচ্ছে ট্রানজিশনাল ক্রাইসিস। শ্রী অরবিন্দ তার রেভলিউশনে ডায়াগ্রামে বলেছেন এই সংকটটা হচ্ছে ট্রানজিশনাল ক্রাইসিস। অর্থাৎ প্রত্যেকটা যুগের পর আর একটা যুগ যখন আসে, মাঝখানে একটা ট্রানজিশনাল ক্রাইসিস আসে। সেই ট্রানজিশনাল ক্রাইসিসটা কি? সভ্যতা যে পর্যন্ত এগিয়েছে, নেচার রিভলভ করতে করতে সভ্যতার মধ্যে যে তার যতখানি অ্যাচিভমেন্ট ততখানি হয়েছে, তার মধ্যে যে ল্যাপসেস গুলো রয়েছে, ল্যাপসেস, তখন তার নেচার দেখিয়ে দেয় যে দেখো তোমার এতখানি অ্যাচিভমেন্ট সত্ত্বেও তোমার ভিতরে কত ল্যাপসেস। সেই ল্যাপসেস গুলো উপরে উঠে আসে। তার যে ভয়ানক সংকট, আর যেগুলোকে সে উপেক্ষা করেছিল, বলে তুমি অ্যাচিভ করেছো এতটা, কিন্তু দেখো কি পরিমাণ এখনো তোমার অ্যাচিভ করার বাকি আছে। দেয়ার আর সো মেনি ল্যাপসেস। এই ল্যাপসেস গুলো যখন উপরে উঠে আসে, শ্রী অরবিন্দ বলছেন ওটাই সেই যুগের সংকট। অর্থাৎ দেখিয়ে দিচ্ছে যুগ তোমাকে যে তোমার এই ল্যাপসেস গুলোকে ওভারকাম করতে হবে। তখন ওভারকামিং এর জন্য মানুষ তার চেতনা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার এফর্ট দিয়ে, তার সৃষ্টিশীল সে তখন সেটাকে ইভলভ করে, এবং তারপরেই সভ্যতার ক্রমবিকাশ, আর একটা নতুন সভ্যতা আসে। And now we are in transitional crisis, আমরা যেখানে দাঁড়িয়ে আছি। তার কারণ যে এরপরে একটা সভ্যতা, একটা বিবর্তন অপেক্ষা করছে, প্রেস করছে, ইভলভ করতেই হবে। কিন্তু মানুষের এতদিনের অতীত সংস্কার, অতীত বুদ্ধি, অতীত জ্ঞান, তার সেটা ম্যাটেরিয়ালিস্ট নলেজ হোক, তার রিলিজিয়াস কনসেপশন হোক, এভরিথিং আজকে একটা জায়গায় এসে কিন্তু তার অপটিমাম লেভেলে পৌঁছে গেছে। যতখানি পৌঁছানো যায়, যাওয়া যায় ম্যাটেরিয়াল লেভেলে, এবং তার স্পিরিটের রেভলিউশনের ক্ষেত্রে তার ইন দ্য ফর্ম অফ রিলিজিয়ান। দেখা যাচ্ছে কিছু দিয়েই কিছু আর সমাধান হচ্ছে না, না ম্যাটেরিয়ালিস্ট থিওরি দিয়ে, না রিলিজিয়ান দিয়ে, কোনো কিছু দিয়েই কিছু হচ্ছে না। বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, হবে না। শ্রী অরবিন্দ বলেছেন হবে না, হবে না। তার কারণ এখন চেতনা, যিনি অনন্ত অসীম, অমনিপ্রেজেন্ট রিয়ালিটি, তিনি কোথাও থেমে থাকা তার কাজ নয়, তিনি ইভলভ করছেন, আমাদেরকে ইভলভ করতে বলছেন। এবং একটা বড় উল্লম্ফনের দরকার, চেতনাগত ভাবে একটা বড় উল্লম্ফনের দরকার।
এবং সেই উল্লম্ফনটা কিন্তু রিজন দিয়ে হবে না, ইন্টেলেক্ট দিয়ে হবে না, হায়ার জোন অফ মাইন্ড, জোন অফ কনসিয়াসনেস, সেখানে আমাদের ইভলভ করতে হবে, সেখান থেকে আস্তে আস্তে আমাদের উত্তরণ হবে। সেই জন্য বলছেন যে ম্যান ইজ নট ফাইনাল, সুপ্রামেন্টাল বিং ইজ দ্য নেক্সট স্পেসিস, অর্থাৎ অতিমানব জাতি হচ্ছে এর পরের স্পেসিস আসবে। এবং তার জন্য যত ক্রাইসিস, অর্থাৎ মানুষ তুমি যতদূর পর্যন্ত পৌঁছে গেছো, তোমার বুদ্ধি, তোমার কৌশল, তোমার সকল সৃষ্টি, তুমি তাই দিয়ে রাষ্ট্র কাঠামো পাল্টেছো, তুমি ধনতন্ত্রের বহু রকম ফরমেশন এনেছো, সমাজতন্ত্রের প্রচুর এক্সপেরিমেন্ট করেছো, মিক্সড ইকোনমি করেছো, সবই করেছো, কিন্তু দেখো তার করার ফলেও কি কি তলানিতে কি সমস্ত জিনিস রয়ে গেছে, কি অন্ধকার, কি সমস্ত জিনিস, দেখ সেগুলো আজকে উপরে উঠে এসছে। আজকে একটা প্যান্ডেমিক আমাদের বুঝিয়ে দিয়েছে যে আমরা যে সভ্যতা সৃষ্টি করেছি সেটা কতখানি মানে স্রষ্টাই সৃষ্টিকে ধ্বংস করছে। অর্থাৎ আমরা মনে করছি আমরা সৃষ্টি করেছি, আমরাই আমাদের নিজের সৃষ্টিকে ধ্বংস করছি। এবং তারপরে তিনি বলছেন যেখানে লাইফ ডিভাইনে অসাধারণ, কন্ট্রাডিকশনস আর কমপ্লিমেন্টারিজ, অর্থাৎ যে দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বগুলো কিন্তু পরস্পরের পরিপূরক, কারণ এই দ্বন্দ্বের মধ্য দিয়ে কিন্তু আমাদের ভিতরে একটা সিনথেসিস, একটা ক্রমান্বয় উত্তরণ, অর্থাৎ নিজের ভিতরে যদি দ্বন্দ্ব না আসে, একটা দ্বান্দ্বিক বস্তুর ভিতর দিয়ে এখানে কিন্তু ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের একটা প্রাসঙ্গিকতা এসে যায়, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে বিপরীত যে গতি আছে সেইটা দেখিয়ে দেয় তোমার মধ্যে যা আছে তার মধ্যে ইমপারফেকশন কোথায় আছে, তখন একটা কন্ট্রাডিকশন চলে, সেই কন্ট্রাডিকশন থেকে তারপরে একটা সিনথেসিস আছে, থিসিস, অ্যান্টিথিসিস অ্যান্ড সিনথেসিস। এবং শ্রী অরবিন্দ তার সিনথেসিস অফ যোগে ভারী সুন্দরভাবে তিনি ক্রমান্বয়ে বর্ণনা করেছেন সেটা। তারপরে বলছেন যেখানে লাইফ ডিভাইনে যে আসলে যেটা আগেই বললাম, যে সমস্ত কিছুর পিছনেই কিন্তু একটা জিনিস রয়েছেন, যে যিনি পরম সদ্বস্তু, রিয়েলিটি অমনিপ্রেজেন্ট, তিনি যে এই নিজেকে ফুটিয়ে তোলবার জন্য নেমে এসে উপরে উঠছেন, তিনি কিন্তু একটা সিকিং ডিলাইট, এখানে ডিলাইটটা ডিটাকে বড় হাতে করেছেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে তিনি ডিলাইট, সেই পরমানন্দ তিনি খোঁজ করছেন, সন্ধান করছেন, অর্থাৎ নিজেকে হারিয়ে খুঁজছে, অর্থাৎ তিনি আমার মধ্যে এসে হারিয়ে গেছেন, আমি হয়েছেন, এবার আমি খুঁজছি কোথায় কোথায় কোথায়, হেতা নয় অন্য কথা, যেটা রবীন্দ্রনাথ বলছেন। এই অন্য কথাটা হচ্ছে আমাদের সিকিং, ব্লাইন্ডলি সিক করছি, তার জন্য ফামলিং করছি, রক্তাক্ত হচ্ছি, ভাবছি এটাই বোধহয় আসল অ্যাচিভমেন্ট, সেখানে হচ্ছে এটাও আমাকে আসল জিনিসটা দিল না। এর পিছনে একটা ইঙ্গিত রয়েছে যে ওটা তো তোমার প্রাপ্তি হলো না, অন্যত্র খোঁজো, আছে উত্তর আছে অন্যখানে, হেতা নয় অন্য কথা। এবং যেটা ছিল পরম সেই জ্ঞান, নলেজ, সেটা ইগনোরেন্সে পরিণত হয়েছে, কারণ ইগনোরেন্স হচ্ছে একদম ইনভলিউশন, সেই ইগনোরেন্সের ভিতর দিয়ে তিনি এবার জ্ঞানে পৌঁছতে চাইছেন। সমস্ত কিছুই হচ্ছে অন্ধকার থেকে আলোর যাত্রা। এবং এই যে বহু বিসৃষ্টি, এই যে বহু রকমের বৈচিত্র্যতা, এইটা কিন্তু তার নিজের লীলা, যেটা আমরা আগেই বলেছি। এবং তিনি বলছেন লাইফ, এটা আমার মতো করে লিখেছি, লাইফ ইজ এ ক্রিয়েটিভ স্পেশালাইজেশন অফ দি ফোর্স, ক্রিয়েটিভ স্পেশালাইজেশন অফ দি ফোর্স, যে শক্তি অবগুণ্ঠিত রয়েছে তার ক্রিয়েটিভ স্পেশালাইজেশন যখন অভিব্যক্ত হচ্ছে, তখন আমরা তাকে তার মধ্যে বিবর্তন দেখছি, জীবনের নানান বিবর্তন। সেলফ ক্রিয়েশন বাই দ্য ইনফাইনাইট বিং creating form out of its force is the process of creation. The world and Satchidananda are one essential, অর্থাৎ যিনি পরম সচ্চিদানন্দ, যেখান থেকে সেই সৎ চিত আনন্দ তারপরে নেমে নেমে এসে সমস্ত বিভিন্ন তরে জগৎ সৃষ্টি করেছেন, তারপরে নিজেকে হারিয়ে ফেলে জড়ে রূপান্তরিত হয়ে গেছেন, সেই সচ্চিদানন্দ
আর এই জগৎ কিন্তু আসলে এক, অবগুণ্ঠিত এর মধ্যে তিনি, কিন্তু তিনি রয়েছেন এর ভিতরে, তাকে আবিষ্কার করতে হবে। ডিলাইট অফ সেলফ ডিসকভারি। এবং এইখানে শ্রী অরবিন্দ বলছেন লাইফ ডিভাইনে কিন্তু এটা খুব বিস্তৃত করে আছে। রিবার্থ ইজ নেসেসারি ফর দি এভলিউশন অফ সোল। এবং এইখানে আমি অন্যত্র একটা আলোচনা করেছিলাম, মোক্ষের যে সাধনা সেখানে কিন্তু রিবার্থের প্রশ্ন নেই, অর্থাৎ ব্রহ্মে বিলীন হয়ে যাওয়া, ফিরে না আসা, এই জন্ম বৃদ্ধি মৃত্যুর এই চক্রে আর ফিরে না আসা, এই মায়ার মধ্যে ফিরে না আসা, আলটিমেটলি কিন্তু সেটা নির্বাণ, মোক্ষ। নট রিটার্ন টু দিস ওয়ার্ল্ড অফ ইগনোরেন্স সাফারিংস। শ্রী অরবিন্দ মা সাইকিক বিং এর বলতে বলতে মা এটাকে এক্সপ্লেন করেছেন যে নো, রিবার্থ হচ্ছে এভলিউশনের একটি মাধ্যম। রিবার্থ অর্থাৎ এই জন্ম, এই জন্মের যে অভিজ্ঞতা, আমি যখন দেহ ছেড়ে চলে যাচ্ছি, দ্য ডেপুটি অব দি জীবাত্মা, এবং সেই আনন্দের যিনি রিপ্রেজেন্টেটিভ আমার মধ্যে অ্যাজ এ সাইকিক, সে সমস্ত অভিজ্ঞতা এ জীবনের সে একদম বীজাকারে তার মধ্যে থেকে যাচ্ছে। যখন আবার একটা মনুষ্য জন্ম আসছে, তখন সেই সাইকিক তার পূর্বজন্মের সমস্ত অভিজ্ঞতা যেটা ক্যারি করেছে, সে তারপরে যে দেহে প্রবেশ করলো, তার মধ্যে দিয়ে তার ফাউন্ডেশন হিসাবে তারপর থেকে তার সংস্কার অনুযায়ী, তার এনভায়রনমেন্ট অনুযায়ী সে নিজে বিকশিত করে। ইট ইজ এ গ্রেট চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার সাইকি। সুতরাং এটা আজকে খুব বেশি আলোচনা করা যাবে না। শ্রী অরবিন্দ বলছেন রিবার্থ ইজ নেসেসারি ফর দি এভলিউশন অফ সোল। এবং একটা মানুষ থেকে পরের প্রজন্মের এই যে উত্তরণ, অ্যাচিভমেন্ট, আজকে ছোট ছোট বাচ্চারা স্মার্টফোন, আমি যখন আমার ভাইপোকে, আমি প্রথম স্মার্টফোনটা কিনি, আমার ভাইপোর বয়স 7 বছর, বিলিভ মি, আমি পারছি না, আমার ভাইপো ফোনটা টেনে নিয়ে বললো দাও আমি করে দিচ্ছি। আই ওয়াজ টোটালি অ্যাস্টোনিশড, হাউ ইজ ইট পসিবল? ওই বয়সে আমি চিন্তা করি আমি কত বোকা ছিলাম। হাউ ইজ ইট পসিবল? হাউ? এখনকার ছেলেমেয়েরা ফান্ডামেন্টালি, এসেনশিয়ালি এতখানি, মানে তার ইনএসেন্স এতখানি, সে কেন এত ইন্টেলিজেন্ট? কেন? বিকজ অফ রিবার্থ, এভলিউশন অফ সোল, সাইকেল অফ রিবার্থ, সাইকেল অফ বার্থ, সাইকেল অফ বার্থ। যত নতুন প্রজন্ম এগোবে তত সে এভলভ করবে তার সমস্ত দিক থেকে। Life is to evolve into spirit. It must not be shunned. জীবনকে ত্যাগ করার প্রশ্নই নেই। আমরা অনেকে চাই নির্বাণে চলে যেতে, হঠাৎ করে আর ভালো লাগছে না, সেই পরম আনন্দের যে অনুভূতি, আমরা সেই মোক্ষেতে চলে গেলাম। সদ্গুরু তার অভিজ্ঞতায় বলছেন, তিনি তার স্ত্রীকে যে বিয়ে করেছিলেন, স্ত্রী তেমন কিছু ছিলেন না, হঠাৎ স্ত্রী একটা অভিজ্ঞতা হয়, সেই যে কোয়েম্বাটুরে সেই পাহাড়ে গিয়ে তারপর থেকে স্ত্রী যে স্বাদ পেয়ে গেছে, সে বলছে আমি নির্বাণে চলে যাব। সদ্গুরু তাকে গল্প করে বলছেন যে সেই তো সবে আমরা বিয়ে করেছি, আমাদের একটা সন্তান হয়েছে, তুমি এর মধ্যেই তুমি নির্বাণে চলে যাবে, তুমি আর ফিরবে না, তুমি মোক্ষে চলে যাবে। সদ্গুরু এক্সপ্লেন করছেন তার লাইফের ডেথ নিয়ে, যে সে যে পরম তৃপ্তি পেয়েছে, ওই যে অনুভূতি, সেইটাকে সে ভুলতে পারছে না। এই জীবনের তৃপ্তি, এই ছোট্ট স্বল্প সময়ের দাম্পত্য জীবনের তৃপ্তি তার কাছে তুচ্ছ, তুচ্ছ। সে বারবার বলছে, সদ্গুরু তাকে বারবার নিষেধ করছে, তুমি যেও না, এখন অনেক কিছু আমাদের করার আছে, আমাদের করার আছে, জগৎকে দেওয়ার, তুমি যেও না। সদ্গুরু একটা সেশন নিচ্ছেন, সেই সেশন শুনতে শুনতে তার স্ত্রী আড়ালে চলে গেলেন, আস্তে আস্তে করে তার সমস্ত অর্নামেন্টস গুলো খুলে ফেললেন, সোনার অর্নামেন্টস গুলো, কেন ওগুলো সেই নির্বাণে চলে যাওয়ার জন্য, ওইগুলো অ্যাটাচমেন্ট, ওগুলো থাকলে যাওয়া যায় না, ওগুলো পুল করে। সমস্ত আস্তে আস্তে খুলে তিনি বাথরুমে চলে গেলেন আড়ালে, এবং তারপরে যখন ফিরছেন না, দেখেন যথার্থভাবে তিনি যেমন বলেছিলেন, তিনি সুযোগ খুঁজছিলেন যে নির্বাণে চলে যাওয়ার।
আর ফিরে না আসা মোক্ষে। এবং এটা এত আনন্দের, যার জন্য যোগীরা, সাধকেরা একবার সেটা পেলে তার সেই চিরকালীন সমাধিতে তারা চলে যান। শ্রী অরবিন্দ বলছেন, ন জগতের যে প্ল্যান, দ্য গ্র্যান্ড প্ল্যান অফ দি সুপ্রিম, তা নয়। রিবার্থ রিবার্থ রিবার্থ, ইভলভ করবে, ইভলভ করতে 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 একদিন তার পূর্ণতায় পৌঁছবে, একদিন নস্টিক বিং আসবে, একদিন সুপ্রামেন্টাল। সুতরাং কোনো প্রশ্নই নেই জগৎ ছেড়ে যাবার নির্বাণে। ব্যতিক্রম শ্রী অরবিন্দ বলছেন যার ভিতরে চয়েস আছে, ঠিক আছে, সেখানে শ্রী অরবিন্দ ফ্রিডম কথাটা বলেছেন, প্রথম কথা ফ্রিডম, শেষ কথা ফ্রিডম। কিন্তু ইন জেনারেল বলছেন যে এখন যে গ্র্যান্ড প্ল্যান অফ দি এভলিউশন ক্রিয়েশন, সেখানে কিন্তু এসকেপ করার কোনো জায়গা নেই। লাইফ ইজ টু ইভলভ ইনটু স্পিরিট, ইট মাস্ট নট বি শান। যার জন্য মা বলছেন, এমনকি তুমি যদি রোগেও জর্জরিত হও, সাফারিংস, তোমার যদি মনে হয় মৃত্যুই ভালো, মা বলছেন কখনো মৃত্যু কামনা করবে না। কেন তোমার এই যে যন্ত্রণা, তোমার সোলের কোনো যন্ত্রণা নেই, সেখানে কোনো যন্ত্রণা নেই, কেন দুঃখ নেই, কষ্ট নেই। যত দুঃখ কষ্ট যন্ত্রণা তোমার বাহ্য প্রকৃতি, এই দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে সোল, তোমার সাইকি অভিজ্ঞতা নিচ্ছে, এবং এই অভিজ্ঞতাটা খুব মিস্টিক, এগুলো আমরা বুদ্ধি দিয়ে বুঝতে পারি না। সুতরাং যতক্ষণ সোল নিজের চয়েস, নিজের ডিসিশন না নিচ্ছে, তুমি জোর করে কখনো মৃত্যুর পথ বেছে নেবে না। যতদিন বাঁচি ততদিন শিখি। মা সেই জন্য বলেছেন, যারা খুব কাছে থেকে শ্রী অরবিন্দ মায়ের এই পথটাকে বোঝবার চেষ্টা করছেন, অনুশীলন চেষ্টা করছেন, তাদের প্রশ্ন উত্তর বলছে কখনো মৃত্যু কামনা করবে না, ইভিন ইন মানে মানে ট্রিমেন্ডাস সাফারিং, তখনও তোমার সোল এক্সপেরিয়েন্স নিচ্ছে। ঠিক যখন যাওয়ার সময় সে একটা এসকেপ রুট ধরে সে উইথড্র করবে। সুতরাং এই হচ্ছে এর পরেরটা, হচ্ছে যেটা বলছেন শ্রী অরবিন্দ। এবার আমরা বলি পরের পয়েন্ট। আমরা নোট করেছি যে his self discovery is evolution, যেটা আগেই বললাম। অর্থাৎ এই এভলিউশনটা কেন তিনি চাইছেন, এই ইভলভিং বিং অর্থাৎ আমরা মানুষ, তার মধ্য দিয়ে তিনি নিজেকে ডিসকভার করবেন, নিজেকে ফুটিয়ে তুলবেন। সেই জন্যই তিনি আমাদের মধ্যে সাইকিক বিং এর ডেপুটি হয়ে তিনি কাজ করছেন, এবং সেইটাই হচ্ছে তার লক্ষ্য। His self-discovery is evolution. শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনে এরকম করেই বুঝিয়েছেন। তার সেলফ ডিসকভারিটাই হচ্ছে, অর্থাৎ তিনি বুঝতে চান যে রূপের মধ্য দিয়ে, ফরমেশনের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে, যেটা সৃষ্টির ঊর্ধ্বে ছিল, সমস্ত কিছুর ঊর্ধ্বে, পরম সৎ, যেখানে কিছুই ছিল না, তিনি যখন সমস্ত রূপের মধ্য দিয়ে ধরা দিলেন, এইবার তিনি দেখতে চাইছেন কিভাবে তিনি নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন। His self discovery is evolution. আর কোনো মানে নেই এভলিউশন। এবং এই সব কিছুর পিছনে হচ্ছে সুপার মাইন্ড, যেখান থেকে সৃষ্টির বীজভূমি। অর্থাৎ সুপার মাইন্ড থেকেই জার্নিটা শুরু হলো, ডিসেন্ট অফ কনসাসনেস, omnipresent রিয়ালিটি, ব্রহ্মণ, সুপার মাইন্ড, তারপরে চেতনার ক্রম অনুযায়ী আসতে মাইন্ডের নানান স্তর সৃষ্টি হলো, অবতরণ হলো, তারপরে দ্য প্লেন অফ ভাইটাল, তারপরে প্লেন অফ ফিজিক্যাল ম্যাটারে পর্যবসিত হলো পরম চৈতন্য। এবং সেইটাই হচ্ছে একদম মূল রহস্য। এবং এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আরেকটু রয়েছে বলি, আমাদের যে মন, এই মন কিন্তু ইনস্ট্রুমেন্ট অফ ডিভিশন। অর্থাৎ এই মন দিয়ে, শ্রী অরবিন্দ বলছেন, এই মন দিয়ে কখনো পরম ঐক্য, অখণ্ড ঐক্য, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, রিয়েল ফ্রিডম আসবে না। কেন মাইন্ডের মধ্যে সেই ক্যাপাসিটি নেই। মাইন্ড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ ডিভিশন, ডিসক্রিমিনেশন, কম্পিটিটিভনেস, যে মনে আমরা আছি।
এটা তার লীলা। তিনি এবারে মনের যে ঊর্ধ্বর যে স্তরগুলো আছে, হায়ারার্কি গুলো আছে, যেগুলো ছেড়ে তিনি একদিন নেমে এসেছিলেন, নামার পরে এভলিউশনের ক্রমে যখন আমাদের মধ্যে মন এসেছে, সেই মন দিয়ে কিন্তু হবে না, সেই মনের ঊর্ধ্বে আবার উঠতে হবে, যেখানে গিয়ে পরম ঐক্য, পরম সাম্য, পরম স্বাধীনতা, যেখানের মধ্যে কোনো ইন্টারফিয়ারেন্স নেই। সেই জন্য আমরা বলতে পারি মাইন্ড ইজ দ্য রেজাল্ট অফ দি ক্লিভেজ অফ সুপার মাইন্ড। ক্লিভেজ মানে হচ্ছে ফাটল। সুপার মাইন্ড যে নেমে এসে যে পর্যায়ে উঠেছে, মন যেখানে আমরা এসেছি, রেজাল্ট অফ দি ক্লিভেজ অফ দি সুপার মাইন্ড is an instrument of division. It divides continuously until the atomic stage. একদম তার যে আণবিক অনুবীক্ষণিক মানে ক্রমে যতক্ষণ না সে নিজেকে বিসৃষ্টি করছে, বিভাজিত করছে, এই বিভাজনটা হচ্ছে সেই ফোর্স, যে ফোর্স এফ ও আর সি, এফটা ক্যাপিটাল, সেই ফোর্স নিজেকে এইভাবে বিভাজিত করেছে তার পরম সৃষ্টির বৈচিত্র্য, সৃষ্টির লীলায়, সৃষ্টি সুখের উল্লাসে। সেইখান থেকে সে উঠবে, কিন্তু যেখানে আছে এইখান থেকে কিন্তু হবে না। এই হচ্ছে দেখ। সুতরাং এই হচ্ছে মোটামুটি আমাদের আলোচনা। লাইফ ডিভাইনের মধ্যে তিনি এই পয়েন্টগুলোকে তিনি পরিষ্কারভাবে হাইলাইট করেছেন। বুক 1 যেটা, যেখানে 28টা চ্যাপ্টার আছে, সেখানে তিনি 28টা চ্যাপ্টার, সেটাকে যদি একটা সেন্টেন্সে আনা যায়, একটা ভেবে দেখুন হাউ ডিফিকাল্ট, কিন্তু একটা সেন্টেন্সটাকে যদি তিনি 28টা চ্যাপ্টারে তিনি আলোচনা করেছেন। 28টা চ্যাপ্টার মানে বইটা আমার সামনে আছে, আমি বইটা ধরে বলে দিচ্ছি কত পেজ থেকে কত পেজ। পেজ 1 থেকে 28টা চ্যাপ্টার হচ্ছে 28টা 271, দেখি 271 কোথায় গিয়ে শেষ হয়েছে, 271 গিয়ে শেষ হয়েছে 289 পাতা, অর্থাৎ 1 থেকে 289 পাতায় 28টা চ্যাপ্টার। সেটাকে যদি একটা বাক্যে বলা যায়, সেটা হচ্ছে omnipresent reality converts itself into universe। কিভাবে omnipresent reality তিনি কনভার্ট করতে করতে এই ইউনিভার্স সৃষ্টি করলেন, এইটাকে তিনি 28টা চ্যাপ্টারের মধ্যে তিনি পরতে পরতে তিনি ব্যাখ্যা করেছেন। বুক 2 তে 14টা চ্যাপ্টার করে, পার্ট 1 পার্ট 2 তে 28টা চ্যাপ্টার আছে। বুক 1 এ 28টা চ্যাপ্টার, বুক 2 তে 28টা চ্যাপ্টার, বুক 2 তে পার্ট 1 পার্ট 2 14টা করে 28টা করেছে। সেখানে যদি এক মোদ্দা কথায় বলা যায়, মোদ্দা কথায় বলতে গেলে, infinite consciousness becomes ignorance, making spiritual evolution possible। কিভাবে ইনফিনিট কনসিয়াসনেস ইগনোরেন্সে পর্যবসিত হয়েছে এবং সেখান থেকে সে মেকিং স্পিরিচুয়াল এভলিউশন পসিবল, সেটাকে তিনি দেখিয়েছেন। এই হচ্ছে শ্রী অরবিন্দের লাইফ ডিভাইনের একদম স্যালিয়েন্ট পয়েন্টগুলো। আমি খুব অক্ষম চেষ্টা করেছি আপনাদের সামনে সেটা আলোচনা করার জন্য। এইবারে যদি আর আলোচনা দীর্ঘায়িত করব না, এইবারে আমার মনে হয় যে এইবারে মূল আলোচনাটার পরে যদি কারো কিছু বলার থাকে, আমি খুব অক্ষম, আগে থেকেই বলে দিচ্ছি, যে অক্ষমতা নিয়ে আমি সবটা বলতে পারবো কিনা, কেন শ্রী অরবিন্দ যেখানে পৌঁছেছেন ওইখানে না পৌঁছে সব জিনিস বোঝা যায় না। যতটা মানুষ বুঝতে পারে, মানুষের কথা চিন্তা করে, ভাষাকে মাধ্যম করে তিনি লিখেছেন। সাবিত্রী মহাকাব্য সম্পর্কেও সেই একই কথা, যে মন্ত্রগুলো যোগের ঋষিরা বল্লীর ভিতর দিয়ে, সূত্রের ভিতর দিয়ে উল্লেখ করেছেন, শ্রী অরবিন্দ সাবিত্রীর মধ্য দিয়ে পাতার পর পাতা বর্ণনা করেছেন। বলেছে এটা প্রথম আমি দেখতে চাইছি যে আমি যা রিয়ালাইজ করেছি তা কাব্যের মধ্যে দিয়ে কিভাবে একটা অসম্ভব দুঃসাহসিক জার্নি। শ্রী অরবিন্দ বললেন, একটা রেডারলেস শিপ সমুদ্রে ভাসালাম, জানি না সে কোথায় পৌঁছবে। সাবিত্রী লিখতে গিয়ে তিনি একথা বলছেন এবং সেটা হচ্ছে তার বর্ণনা। কেন বললাম
আমার অক্ষমতার কথা। নন্দিনীদা, আপনারা জানেন শ্রী নন্দিনীকান্ত গুপ্ত শ্রী অরবিন্দের যোগে, যিনি একটা শ্রী অরবিন্দ মাকে বাদ দিয়ে সেই সময় আমাদের জ্ঞান তো জানি নন্দিনীকান্ত যোগের একটা চরম শিখরে পৌঁছেছিলেন, চরম শিখরে। নলিনীদাকে যখন মাতৃপ্রসাদ জিজ্ঞেস করছে, আচ্ছা নলিনীদা বেশিরভাগ সময় আপনি কোন চেতনায় থাকেন, বলছেন নলিনীদার উত্তর ছাপা আছে, আমি সেটা নলিনীদার শতবার্ষিকীতে উল্লেখ করেছিলাম, যে বেশিরভাগ সময় আমি থাকি ওভার মাইন্ডে। ওভার মাইন্ড চেতনাটা হচ্ছে শ্রীকৃষ্ণ কনসাসনেস, যেখানে শ্রীকৃষ্ণ লীলা করেন, আর কখনো কখনো ওভার মাইন্ডে, সুপার মাইন্ডে, অর্থাৎ যেখান থেকে সৃষ্টির বীজভূমির সৃষ্টি হয়। সেই নলিনীদাকে সেই নলিনীদাকে গৌরদা, যিনি গৌরমোহন সিংহ রায় শিবপুর কলেজের সম্ভবত ইংরাজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, যখন তিনি সাবিত্রী নিয়ে কাজ করছেন, গৌরদা আমার সাথে খুব ইন্টিমেট ছিলেন, প্রায় আমার অফিসে আসতেন, আলোচনা করতেন, আমার বহু কাজে তিনি অংশগ্রহণ করেছেন। গৌরদা বললেন, আমি একদিন নলিনীদাকে, আমি যখন সাবিত্রী নিয়ে ইন্টারপ্রেট করছি, সবে গবেষণার কাজটা শুরু করেছি, নলিনীদাকে গিয়ে বলতাম, নলিনীদা এই জায়গাটা না বুঝতে পারছি না, অনেক জায়গায় বুঝতে পারি না। নলিনীদা বলছেন, যিনি ম্যাক্সিমাম সময় ওভার মাইন্ডে থাকেন, কখনো কখনো সুপার মাইন্ডে, গৌরদা আমাকে নিজে বলেছেন আমার অফিসের পাশের চেয়ারে বসে, যে আমিও কি সব বুঝেছি। নলিনীদা বলছে, যিনি সাবিত্রীর অনুবাদ করেছেন, তো আমিও খুব অক্ষম, কিন্তু মোটামুটি মানুষের কথা চিন্তা করে শ্রী অরবিন্দ লাইফ ডিভাইনটা লিখেছেন আর্য পত্রিকায় পল রিসারের মানে অনুরোধে। কেন পল রিসার বলেছিলেন যে সারা জীবন তিনি ঘুরেছেন, একটা জিনিস তাকে তাড়িয়ে বেরিয়েছে এই পৃথিবীর সংকট দেখে, যে একদিকে ম্যাটেরিয়ালিস্ট ফিলসফি তিনি দেখেছেন তার চূড়ান্ত মানে তার উৎকর্ষতা, তার অ্যাচিভমেন্ট, আর একদিকে যে স্পিরিচুয়াল যে ফিল্ড, আধ্যাত্মিক যে ধর্মের যে ইতিহাস, তারও চূড়ান্ত উৎকর্ষতা তিনি দেখেছেন, তার সভ্যতার কথাও তিনি জানেন। কিন্তু তিনি জানেন না কি করে একটা নতুন সভ্যতা আসবে যেখানে এই জড় এবং অধ্যাত্মের একটা যথার্থ সম্মিলন হবে। কে করবে? হু ইজ দ্যাট পারসন পৃথিবীতে? হু উইল সিনথেসাইজ ইট? তিনি খুঁজেছেন পাননি। তারপর একটা বিশেষ কারণে যখন পন্ডিচারিতে এলেন, একটা বিশেষ ফরাসি সরকারের কাজ নিয়ে, আমি তার মধ্যে যাচ্ছি না, তাহলে আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। তার আগে তিনি জেনেছিলেন এখানে আছেন, কারণ তিনি জানতেন ভারতবর্ষ যোগী মহাযোগীদের দেশ, নিশ্চয়ই এর সমাধান আমি পাব, এবং ভারতবর্ষ সেই জায়গা। তখন ভারতবর্ষে যখন শুনলেন, হ্যাঁ, অগ্নিযুগের ঋষি অরবিন্দ ঘোষ, তিনি এখন আপন সৃষ্টিতে নিমগ্ন আছেন, কারোর সাথে দেখা করছেন না, এক মহাযোগ সাধনায় তিনি একান্ত নিভৃত, তার কে বক্তব্য, সে কারোর সাথে দেখা করছেন না, কারোর সাথে না। তিনি এসে পারমিশন চাইলেন। আশ্চর্য, শ্রী অরবিন্দ তাকে দেখেনি, নিচের থেকে যখন তার একজন দূত গিয়ে উপরে বললেন, সেই প্রায় অন্ধ প্রকোষ্ঠের মধ্যে সেই জরাজীর্ণ অবস্থায় তিনি আছেন, একটা ভাঙা টেবিল, একটা জীর্ণ ঘরের মধ্যে, সেই চেট্টিয়ারের বাড়িতে। শ্রী অরবিন্দ বলছেন, ওকে বলো আসতে। শ্রী অরবিন্দ তার অন্তর্দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন পল রিসারকে, যেমন তিনি দেখতে পেয়েছিলেন 1908 সালে বন্দে মাতরম পত্রিকায় যখন লিখছেন অরবিন্দ ঘোষ 1908 সালের 1 এপ্রিলে, যে আজকের কথা, চায়না একটা মঙ্গলের জাতি, সে তার চিপ লেবার এবং পরিশ্রম দিয়ে সে ওয়েস্টকে সে এক্সপ্যানশন করে গ্রাস করতে চাইবে। আমি ডিটেলসে যাচ্ছি না, তারপরেও পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে তিনি লিখেছেন, সেটা আমি কিছুদিন আগে পোস্ট করেছি হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে, তারপরে দেখলাম অম্লান তন্ময় করেছে। 1908 সালে তিনি দেখছেন আজকের চায়না। তখন তিনি শ্রী অরবিন্দ হননি, অরবিন্দ ঘোষ। পন্ডিচারিতে যখন তাকে বলা হলো পল রিসারকে, পল রিসার দেখেই বললেন, আমার প্রত্যয় হলো যে ইনি পারবেন সেই ম্যাটার অ্যান্ড স্পিরিটের সিনথেসিস করতে, এবং শ্রী অরবিন্দকে দেখেই তার প্রত্যয় হলো।
শ্রী অরবিন্দকে প্রস্তাব দিলেন। শ্রী অরবিন্দ বললেন, আমি কোনোদিন ফিলোসফি বুঝতাম না, ফিলোসফি বিষয়টা আমার কাছে তিক্ত লাগতো, কিন্তু আমি জানি যোগীরা সব পারি। আমি রাজি হয়ে গেলাম, লেটার সিনথেসিস। শ্রী অরবিন্দ এই কথা উচ্চারণ করেছিলেন পারমিশনের সঙ্গে। এবং তারপরে আর্য পত্রিকায় তার দীর্ঘ সেই লেখার নানান বিষয়, তার অন্যতম হচ্ছে ম্যাগনাম ওপাস, লাইফ ডিভাইন, এবং সেইটা তিনি লিখেছেন। এবং সেই জন্যই রমারোলা বলেছিলেন, ফরাসি নোবেল লরিয়েট, যিনি ভারতবর্ষে পরম আদৃত শ্রীরামকৃষ্ণের জীবনীকার হিসাবে ভারতবর্ষের সভ্যতাকে তিনি এতটা, শ্রী অরবিন্দ ইজ দ্য কমপ্লিটেড সিনথেসিস অফ দি জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট। আমরা সেই শ্রী অরবিন্দের লাইফ ডিভাইন আজকে আলোচনা করলাম। নমস্কার। হ্যাঁ, নমস্কার, আবার দেখা হবে।